সালামু আলাইকুম। বাচ্য সম্পর্কিত আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। বাচ্য খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে বাক্যকে যে আমরা প্রকাশ করে থাকি সেটা প্রকাশ ভঙ্গিটা কিরকম। যেমন প্রকাশ ভঙ্গি বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ প্রকাশের ধরন বা রীতি বা স্টাইল, সেটি হচ্ছে বাক্যের যে প্রকাশ ভঙ্গি। আপনারা খেয়াল করবেন যে রবীন্দ্রনাথের লেখা পড়লে, যারা রবীন্দ্রনাথের বেশ কিছু লেখা পড়েছেন তারা কিন্তু আরেকটি লেখা পেলে বুঝতে পারেন এটি রবীন্দ্রনাথের লেখার ধরন। আবার প্রমথ চৌধুরীর লেখা পড়লে, যেমন বই পড়া, সেখানে পড়লে মনে হবে যে তার ভাষাটা একটু তির্যক, তারপর একটু বক্রোক্তি থাকে, তারপর তিনি আসলে একটু খোঁচা দিয়ে কথা বলার মতো বলেন, যুক্তি দিয়ে বলেন। তো রবীন্দ্রনাথের সাথে প্রমথ চৌধুরী লেখার যে পার্থক্য আসলে কিসের, সেটা আসলে বাক্যের প্রকাশভঙ্গির কারণে। আবার ধরুন জীবনানন্দের কবিতার সাথে নজরুলের কবিতার কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে এই যে একই ভাষা নিয়ে বিভিন্ন লেখক কবি সাহিত্যিক কথা বলছেন বা লিখছেন, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে প্রকাশভঙ্গিতে। ঠিক এরকম একটা বাক্য যখন আমরা গঠন করি, সেটি আমরা কোন রীতিতে বা স্টাইলে প্রকাশ করছি সেটি খুব গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে এই যে প্রকাশভঙ্গিটা, সেটিকে এখানে কি করছে, যে পার্থক্যটা গড়ে দিচ্ছে যে ক্রিয়ার ক্ষেত্রে, ক্রিয়ার যে ভূমিকা। তাহলে বাক্যের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে, এবং এক্ষেত্রে ক্রিয়ার ভূমিকা, ক্রিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ক্রিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্রিয়া কখনো কখনো ধরুন যে আপনি সাবজেক্ট, ঠিক আছে, তো এটি হচ্ছে কর্তা, আবার ধরুন যে এটি হচ্ছে কর্ম, এখানে যদি দেই কর্ম, আবার ধরুন যে ক্রিয়া। তাহলে ক্রিয়া যদি এখানে কর্তা যদি থাকে, কর্তা যদি প্রধান থাকে, আর ধরুন যে কর্ম গৌণ না এবং ক্রিয়া গৌণ হয়ে গেল, যেটি বড় করে দেখাচ্ছি আমরা, সেটি হচ্ছে কর্তা। তাহলে এটি হচ্ছে ক্রিয়া। ধরুন এই কর্তা কি, এটা হচ্ছে ধরেন যে নায়ক, তাহলে এটা হচ্ছে ভক্ত। এই কর্তাকে কি করবে, আমি এখানে কর্মকে মুছে দিলাম, তাই না? ধরুন যে কর্ম, এটা দিলাম কর্ম, ছোট করে দিলাম। তাহলে এই কর্তা নায়ক, একে যদি চিন্তা করি, তার নায়ককে তো ভক্তকে, এই ভক্ত হচ্ছে ক্রিয়া, সে অনুসরণ করবে। নায়ক যে হেয়ার স্টাইল করে, ভক্ত তাকে ফলো করে, অর্থাৎ সে পিছনে থাকবে, সে সামনে থাকবে। কর্তা কোথায় থাকবে? সামনে থাকবে, আর কর্তা তাকে ফলো করবে। তার মানে এ কি, ফলোয়ার। ফলোয়ার, ফলোয়ার কার থাকে? যাকে ফলো করতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কিন্তু তার ভক্তরা ফলো করে, ফলে কর্তা যখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন ক্রিয়া থাকে ফলোয়ার, আবার কখনো কখনো ক্রিয়া প্রাধান্য লাভ করে। আর এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো, যে কর্ম, ঠিক আছে, এই যে কর্ম, কর্ম যদি এই ক্রিয়ার থেকে, এখানে কর্তার থেকেও বড় হয়ে ওঠে, তখন কর্ম একে ফলো করবে। আবার কখনো কখনো কর্তা এবং কর্ম গুরুত্বপূর্ণ কোনোটাই হবে না, এই ক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, অর্থাৎ এখানে ক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তখন সেটি হবে ভাববাচ্য। ভাববাচ্য। ফলে বাচ্যের ক্ষেত্রে তিনটা ধরন দেখতে পাচ্ছি। আমরা বলবো যে কর্তা বাচ্য, কর্মী বাচ্য, আর এটা হচ্ছে ভাববাচ্য। তাহলে কর্তা বাচ্য, কর্মবাচ্য, আর এই যে ভাববাচ্য। ফলে ক্রিয়া যে ইম্পর্টেন্ট, সেটি হয়ে উঠবে ভাববাচ্যে। আমরা প্রথমে বইয়ের যে উদাহরণ রয়েছে সেখানে যাব। সে বাজারে যায়, সে বাজারে যায়। তাহলে সে বাজারে যায়, এখানে খেয়াল করুন যে এই যে সে, এখানে সে বড় হয়ে উঠবে এবং যায় হচ্ছে তাকে ফলো করবে। এটা ছোট করে দিলাম। আমি এখানে কিন্তু চিত্র দেওয়ার চেষ্টা করছি এই কারণে, যে বড় হয়ে উঠবে তার পিছনে পিছনে যাবে, তাকে ফলো করবে। অর্থাৎ সে বাজারে যায়, সে যায়,
তাহলে বাজারে কেটে দিলেও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হিসেবে থাকে সে, তাহলে সে যায়। আবার দেখা যাচ্ছে যে আরেকটি বাক্য লিখব যে সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে। সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে। তাহলে সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে। কি করা হয়েছে? পুরস্কৃত করা হয়েছে। দেখুন, তাহলে পুরস্কৃত করা হয়েছে, করা হয়েছে। দেখুন এই 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 অংশটুকু, ক্রিয়ার এই অংশটুকু খেয়াল করুন। করা হয়েছে আর করেছে। যেমন সে কাজটি করেছে। খেয়াল করুন, বাক্যের যে প্রকাশভঙ্গি, তাকে যে বাচ্য বলছে, এই বাচ্য ইম্পর্টেন্ট হয়ে ওঠে ক্রিয়ার ভূমিকায়। সে কাজটি করেছে। দেখুন, সে নিজে কিন্তু কাজটি করছে। আবার যখন বলছে ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে, সে নিজে পুরস্কৃত করেনি, তাকে অন্য কেউ পুরস্কৃত করেছে বা কোনো প্রতিষ্ঠান তাকে পুরস্কৃত করেছে। তাহলে পুরস্কৃত করা হয়েছে, করা হয়েছে আর করেছে, এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যখন আপনি ক্রিয়ার রোল বা ভূমিকাটা প্রয়োগ করবেন, সেখানে যখন আপনি বলবেন সে কাজটি করেছে, তার মানে এই সে এর উপরে কিন্তু পুরো দায়িত্বটা এসে পড়ছে যে সে কাজটি করেছে। কিন্তু যখন বলা হচ্ছে যে তাকে পুরস্কৃত করা হয়েছে, তার মানে কি সে কনস্ট্যান্ট ছিল, তাকে অন্য প্রতিষ্ঠান বা ব্যক্তি এসে পুরস্কৃত করছে এবং তৃতীয় কোনো ব্যক্তি বলতেছে যে তাকে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু আপনি যদি বলেন সে পুরস্কৃত করেছে, তাহলে দুই জিনিস। যে অতিথি উনি কিন্তু পুরস্কৃত করে, তাই না? আর তাহলে আপনি যখন বলবেন যে তাকে পুরস্কৃত করা হয়েছে, সে কিন্তু অংশগ্রহণকারী। ধরেন কোনো প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী ফার্স্ট হয়েছে, তখন আমরা বলতে পারি তাকে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু আপনি প্রধান শিক্ষকের বেলায় কি বলবেন? প্রধান শিক্ষক পুরস্কৃত করেছে। তাহলে পুরস্কৃত করেছে আর করা হয়েছে, এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। বোঝা গেল? তারপর আমরা লিখব যে কোথায় যাওয়া হচ্ছে। কোথায় কোথায় যাওয়া হচ্ছে। কাকে বলছেন উল্লেখ নাই, এটা একটা প্রশ্ন। কোথায় যাওয়া হচ্ছে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় হচ্ছে, এটা না, যাওয়া। তাহলে আপনি জানতে চাচ্ছেন যে কোথায় যাওয়া হচ্ছে, মানে যাওয়াটা এখানে খুব ইম্পর্টেন্ট। এখানে পুরস্কৃত করা হয়েছে, যেরকম বললাম যে পুরস্কৃত, তাহলে এটি কিন্তু কর্ম। কি করা হয়েছে? আপনি যদি একে প্রশ্ন করেন কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যদি একটা পান তাহলেও সেটি কর্ম, দুইটা পেলেও কর্ম। তাহলে সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে। কি করা হয়েছে? পুরস্কৃত। ফলে এটি কিন্তু কর্ম, কর্ম। ফলে এখানে ক্রিয়ার কর্মের প্রাধান্য, আর এখানে সে এর প্রাধান্য। তাহলে যখন আমরা বলছি উপরের বাক্যটি এই যে যায়, এটি সে এর অনুসারী, তাহলে এটি হচ্ছে কর্তার অনুসারী, কর্তার অনুসারী। অর্থাৎ সরাসরি আমরা দৈনন্দিন জীবনে, স্বাভাবিক জীবনে কাজ করার সময় যে বাক্যগুলা ব্যবহার করি, যে আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, সে ভাত খায়, সাধারণ বক্তব্যগুলা, মানে কোনো প্যাচ নেই, কোনো মানে অন্য ধরনের নয়, স্বাভাবিক বক্তব্য। সে ভাত খায়, সে স্কুলে যায়, সে নানি বাড়িতে যায়, সে বেড়াতে যায়, সে কাজটি করেছে, সে পানিতে নেমেছে, সে দৌড় দিয়েছে, সে পালিয়েছে। এই যে সাধারণ যে বক্তব্যগুলো, সাধারণ ক্রিয়া, সাধারণ বক্তব্য, সেটি কিন্তু এই কর্তা বাচ্য। তাহলে কর্তা বাচ্যের অনুসারী, তাহলে সেক্ষেত্রে ক্রিয়া এই কি বোঝাচ্ছে? যে কর্তা বাচ্যের অনুসারী। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবারে আসুন
যে তিনটি ধরন এখানে রয়েছে, তার মানে এটি কর্তা বাচ্চা, আর এখানে কিন্তু কর্ম অনুসারী, যে করা হয়েছে এটি কর্ম অনুসারী, তাহলে এটি হচ্ছে কর্ম বাচ্য। আর এটি কি ৩ নাম্বারটি, এটি হচ্ছে ভাব বাচ্য। ভাব বাচ্য যে বাচ্চে কর্মের দেখা যাচ্ছে যে ক্রিয়া বিশেষ্য হয়ে যাবে, ক্রিয়া বিশেষ্য। এখানে আমরা দিব ক্রিয়া বিশেষ্যটা কি? ক্রিয়া বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য ক্রিয়াজাত, ক্রিয়া থেকে সৃষ্টি হয়েছে। কিরকম আপনাকে আমি বলি যে ধরেন কর, এটি তো একটা করা, এটি হচ্ছে একটি ভার্ব বা করে, তাহলে এর রুট কি? এর রুট হচ্ছে কর, ক্রিয়ামূল, এর সাথে এ যুক্ত হয়েছে। ঠিক এরকম ধরেন যে একটা গাছ এরকম আপনি এরকম এঁকেছেন, এই গাছের কিন্তু শেকড় রয়েছে। তাহলে এই শেকড়টা আসলে কোন জায়গায় সেটি কিন্তু খেয়াল করতে হবে। শেকড়টা যদি হয়, এটা যদি হয় যেমন ধরেন গমন, গমন কি? শোয়ার কাজ, যাওয়ার কাজ হচ্ছে গমন। তাহলে এই যে গমন, এটি শেকড় হচ্ছে ক্রিয়ামূল, অর্থাৎ গাছটা কিন্তু এটা কিন্তু গমন কিন্তু বিশেষ্য পদ, বিশেষ্য, গমন হচ্ছে বিশেষ্য পদ। তাহলে যে বিশেষ্যটা ক্রিয়া থেকে সৃষ্টি হয়েছে, যেমন আমরা কি করি? অ্যাক্টিভেট, এটা কি? এটা কিন্তু ভার্ব, কিন্তু অ্যাক্টিভেশন নাউন। কাল্টিভেট, কাল্টিভেট 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 হচ্ছে চাষাবাদ। তাহলে কাল্টিভেশন চাষাবাদ। যখন আপনি কাল্টিভেশন বলছেন তখন কিন্তু সেটি নাউন। তাহলে এই যে ভার্ব শেকড়কে যে আপনি ট্রান্সফার করে নাউনে রূপান্তরিত করলেন, সেটি কি? ক্রিয়াজাত, মানে ক্রিয়া আছে এর মধ্যে। তাহলে যে গাছটা বিশেষ্য কিন্তু এর জন্ম হচ্ছে কি? ক্রিয়া থেকে, সেটি হচ্ছে ক্রিয়াজাত বিশেষ্য। আমরা ডিটেলস বলবো, তাহলে সেখানে যাওয়াটাই মুখ্য, আর কিছু মুখ্য না। দেখেন এখানে কোনো সাবজেক্টই নেই, ফলে এখানে ৩ ধরনের বাচ্য রয়েছে। একটি হচ্ছে কর্তার অনুসারী, অর্থাৎ এটা চিনবেন কিভাবে? সাধারণ বক্তব্য, যে আমার বন্ধু আজকে আমাকে ধোকা দিয়েছে, আমার বন্ধু আমার বই নিয়েছে, আমার বন্ধু আমার খাতা নিয়েছে, আমার বন্ধু কলম এনেছে, সে আমাকে ফাঁকি দিয়েছে, সে আমার কথা শুনে নাই। মানে এই যে স্বাভাবিক যেগুলা বক্তব্য, প্রতিদিন আপনি যে সব কথা বলেন, যে এই তুই আমাকে আমার কাজটা করে দে, তারপরে তুই দোকানে যা, চাল এনে দে, ডাল এনে দে, বা তুই আমার কলম নিয়েছিস কেন, মানে স্বাভাবিক যত বিষয় রয়েছে সবকিছুই হচ্ছে আপনি এভাবে আইডেন্টিফাই করতে পারেন, যদি আপনার মাথায় ঝামেলা তৈরি করে বা কনফিউশন তৈরি করে। এরপর আছে কর্মবাচ্য, তাহলে ভাববাচ্য, এটি আমরা চিনলাম। এখন আমরা ডিটেলসে যাব। তাহলে বাক্যের প্রকাশভঙ্গিটার উপর ডিপেন্ড করে কি করা হচ্ছে? এখানে বাচ্যকে আইডেন্টিফাই করা হচ্ছে। এবারে আসুন কর্তা বাচ্য কাকে বলে। কর্তা বাচ্য, এটিকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েস। যদি ঝামেলা বাজে এভাবেও আমরা মনে রাখতে পারি। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি? যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ, এখানে ব্র্যাকেটে লিখে দিই ফলো। এই শব্দটা ইদানিং এত পরিচিত এবং যে কারণে এটা বেশি মাথায় গেঁথে থাকে। ফলো, অনুসরণ করে অর্থাৎ ফলো করে, তাকে কর্তা বাচ্য বলে। কর্তা বাচ্য হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম? কর্তা বাচ্চে কর্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমরা কিভাবে চিনবো? দেখুন, এই যে এভাবে চিনবো, কর্তা, তারপর এখানে দিব কর্ম, কর্তা কর্ম, এরপর আমরা দিব ক্রিয়া,
এই চিত্রটা মনে রাখলেও শিক্ষার্থীরা বেশি মনে রাখতে পারবে। যেমন আমরা লিখব যে ঝর্ণা ঝর্ণা ছবি আঁকে। খেয়াল করুন, ঝর্ণা কি করে? ছবি আঁকে। তাহলে আপনি দেখছেন যে এখানে কি পাওয়া যাচ্ছে? কর্ম পাওয়া যাচ্ছে। আমি আরেকটা বাক্য লিখব, ঝর্ণা ঝর্ণা আঁকে। তাহলে সেটি কি? ঝর্ণা আঁকে। তাহলে ঝর্ণা আঁকে তার মানে এখানে কর্ম নাই, আর এখানে কি আছে? কর্ম। আঁকে এটা হচ্ছে ভার্ব, ক্রিয়া। তাহলে একে যদি আপনি প্রশ্ন করেন কি আঁকে? ছবি, উত্তর আছে কর্ম। কিন্তু এখানে কিন্তু কর্ম নাই, তার মানে কর্ম এখানে গুরুত্বপূর্ণ না। কর্তাবাচ্যে কর্ম গুরুত্বপূর্ণ না, কারণ কর্ম ছাড়াও কর্তাবাচ্য হতে পারে। ঝর্ণা আঁকে, এটাও তো কর্তাবাচ্য। কে আঁকে? ঝর্ণা আঁকে। তাহলে এর জন্য ঝর্ণা, এই যে এর জন্য আমি লালের মধ্যে রেখেছি এবং এটা বড়। দেখুন এই ঘরটা কিন্তু বড় আর এই ঘরটা ছোট, তাই একে ফলো করবে। এখানে ক্রিয়া কি? ফলোয়ার। আরো মনে রাখার উপায় আছে, টেকনিক আছে। টেকনিকটা কি? ধরেন এ হচ্ছে হিরো, এ হচ্ছে হিরো। হিরো কি করছে? হিরোর ফ্যাশন, তার তো ভক্ত, তাহলে এ ফলো করবে। বিষয়টা এরকম। আরো চিন্তা করতে পারেন, ধরেন হচ্ছে ইনি হচ্ছে হেডমাস্টার, ইনি হেডমাস্টার আর ইনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। তাহলে হেডমাস্টার অর্ডার করবে, হেডমাস্টার কমান্ড করবে, হেডমাস্টার আগে যাবে, তার পিছনে পিছনে কে যাবে? সহকারী শিক্ষক যাবে। ঠিক এরকম কর্তা একে ফলো করবে। কিরকম ফলো করবে? যে ঝর্ণা ছবি আঁকে, তাহলে ছবি বাদ দিলেও কিন্তু এটা থাকে। তাহলে কর্তাকে ফলো করছে কে? ক্রিয়া। সাধারণ বক্তব্য দেখুন, ঝর্ণা ছবি আঁকে, সে বাড়িতে যায়, সে বেড়াতে যায়, সে খেলতে যায়, সে অঙ্ক করছে, সে অঙ্ক করে, সে ইংরেজি পড়ে। স্বাভাবিক বক্তব্য। এটার আরেকটা টেকনিক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তার মানে কি? যে ভয়েসটা বাচ্চটা যেটা আমরা বলছি যে কর্তা বাচ্চ, সেটি আসলে অ্যাক্টিভ ভয়েস। যেমন যেমন সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। যেমন দেখুন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা একটা স্বাভাবিক বক্তব্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আপনি যদি বলেন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, তখন এটার বাংলা কি? কাজটি তার দ্বারা করা হয়েছে। এই যে দেখুন, বাই হিম, বাই হিম, বাই হিম, বাই হিম অর্থ কি? তার দ্বারা। তাহলে কাজটি তার দ্বারা সম্পন্ন হয়েছে বা তার দ্বারা করা হয়েছে। দেখুন, আঁকছে আর আঁকা হয়েছে, পার্থক্য আছে। পুরস্কৃত করছে আর পুরস্কৃত করা হয়েছে, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তার মানে ঘুরিয়ে বলছেন যেটা, তখন সেটা কর্মবাচ্য। এবং কর্মবাচ্য কিরকম? কর্মবাচ্য হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কর্মবাচ্যে আসব। কর্মবাচ্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে কর্তৃবাচ্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে কর্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং এখানে বড় ফ্যাক্টর প্রধান হয়ে উঠবে কর্তা, এবং তাকে সে ফলো করবে। এটি হচ্ছে কর্তাবাচ্য। এরপর কর্তাবাচ্যের আরো কিছু উদাহরণ আমরা দিতে পারি। এটা এটা থাকবে, কারণ এটা সামনে আমাদের লাগবে। ফ্যানটা, আমি আগামীকাল বাড়ি ফিরবো, আমি আগামীকাল বাড়ি ফিরবো। দেখুন, খুব স্বাভাবিক বক্তব্য। আগামীকাল বাড়ি ফিরবো, আগামীকাল স্কুলে যাব, এরকম অনেক কিছু হতে পারে। তাহলে এটি কর্তাবাচ্য। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, অজীব বিশেষ্য অনেক সময় কর্তার ভূমিকা।
এখানে কার সম্পর্কে বলা হয়েছে? বাড়ি ফিরবো আমার সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ উদ্দেশ্য, আপনি যদি সরাসরি উদ্দেশ্য পান তাহলে সেটা হবে কর্তাবাচ্য। এবার আসুন যে অজীব। অজীব, অজীব মানে কি? যার প্রাণ নাই, সেটাও কর্তা হতে পারে। কিরকম? যেমন ফ্যানটা অনেক জোরে ঘুরছে, ফ্যানটা অনেক জোরে ঘুরছে, তাহলে কে ঘুরছে? ফ্যানটা। তাহলে দেখুন ফ্যানকে অনুসরণ করছে এই যে ঘোরা, এই ভার্বটা। তাহলে ফ্যান এটা কি জীব? জীব না, এটা তো জড়। ফলে এটাই বলছে যে অজীব। অজীব বিশেষ্য, অর্থাৎ যে এই বিশেষ্যটা অজীব অর্থাৎ এর প্রাণ নেই, সেটি কিন্তু কি হতে পারে? যে সেটিও কিন্তু এখানে কর্তার ভূমিকায় থাকতে পারে। এরপর আমরা দেখব যে আরেকটি উদাহরণ দেখব যে শরতে শরতে শিউলি ফোটে। শরতে শিউলি ফোটে, তাহলে এই যে শরতে, এটা একটা ঋতু, তাই তো? তাহলে দেখুন এর কি প্রাণ আছে? জীবন আছে? নাই। তো ফলে এটি কিন্তু অজীব। তাহলে এই যে ফোটে, সে কিন্তু ফলো করছে কাকে? এই যে শরৎকে। ফলে এখানে এটি আমরা পাচ্ছি কর্তাবাচ্য। তার মানে কর্তাবাচ্যের মধ্যে সাবজেক্ট যেগুলো থাকে সেটাই হচ্ছে কর্তাবাচ্য হয়, এবং সাবজেক্টের ক্ষেত্রে সেটি জীব হতে পারে, জড় হতে পারে। এরপর আমরা যাব যে কর্মবাচ্য। দেখুন কর্মবাচ্য সেটি কি? কর্মবাচ্য হচ্ছে প্যাসিভ ভয়েস। খেয়াল করুন প্যাসিভ ভয়েসে কি থাকে। যেমন আমরা এখানে লিখি সে কাজটি করেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন যদি বলি যে তার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, খেয়াল করুন যে সে কাজটি করেছে অর্থাৎ সে নিজেই কাজটি করেছে, এটা অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কি? তার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। তাহলে এটার ইংরেজি কি? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এই যে দেখুন। আর এটির ইংরেজি কি? প্যাসিভ কিভাবে করতে হয়? আমরা তো সেটা ইংরেজি স্ট্রাকচার আছে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, এটার বাংলা হচ্ছে এটা। তাহলে খেয়াল করুন এখানে কি আসতেছে? অবশ্যই দ্বারা আসতেছে। দ্বারা, দিয়া, কর্তৃক, অর্থাৎ কর্তৃক থাকতে পারে, দিয়া হতে পারে, দ্বারা হতে পারে। ফলে যখনই আপনি দ্বারা দিয়া পাবেন, এখানে পাবেন দ্বারা, দিয়া, কর্তৃক পাবেন, চোখ বন্ধ করে সেটা বলে দিবেন এটা হচ্ছে কর্মবাচ্য। একবার চোখ বন্ধ করে একটা জিনিস, একটা টেকনিক ফলো করলে কিন্তু আপনি ইজিলি এটাকে অন্য জায়গা থেকে আলাদা করে ফেলতেছেন, অন্যটা তখন চিনতে সহজ হবে। তার মানে দ্বারা দিয়া কর্তৃক থাকলে সেটি কি হবে? কর্মবাচ্য হবে। এছাড়া আর কি থাকতে পারে? যেমন কে, র, কে, র, এর, এগুলো থাকতে পারে কর্মবাচ্যে, এগুলো থাকতে পারে। এটা বইয়ে আছে, এগুলো বইয়ে নাই। সে কাজটি করেছে, তাহলে তার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। যেখানে আপনি দ্বারা পেয়ে যাবেন বুঝে যাবেন যে সেটা হচ্ছে কর্মবাচ্য। তাহলে ক্লিয়ার। এবারে আমরা আসবো যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাহলে কর্মবাচ্য বলে। যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে কর্মবাচ্য বলে। খেয়াল করুন এখানে কি করতে হবে? এখানে গুরুত্বপূর্ণ কে?
তাহলে আমরা তিনটা যে ছবি এর আগে এঁকেছি সেটা হচ্ছে ধরুন যে এবার এটা ছোট করে দিব, এটা কর্তা, আর এখানে কর্ম, কর্মকে আমরা বৃত্তের মধ্যে রাখছি, এ হচ্ছে বস, আর এখানে আমরা দিব ক্রিয়াকে, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে দেখুন একে ফলো করবে। এবার আগের বার কাকে ফলো করছে? কর্তৃবাচ্যে কর্তাকে ফলো করছে, আর কর্মবাচ্যে কর্মকে ফলো করবে। কারণ কি? বাচ্চের নামই তো কর্মবাচ্য। তো কর্মবাচ্য আপনার নামই দিচ্ছেন কর্মবাচ্য, তাহলে সে কর্মকে ফলো করবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে কর্ম এখানে প্রধান। কর্ম কিভাবে পাওয়া যায়? ক্রিয়াকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন তখন কর্ম পাওয়া যায়। চিঠিটা পড়া হয়েছে, দেখুন চিঠিটা পড়া হয়েছে, কি পড়া হয়েছে? চিঠিটা আমি যদি লিখি চিঠিটা পড়া হয়েছে, তাহলে এটা তো ভার্ব, পড়া হয়েছে। এখন প্রশ্ন করছেন কি পড়া হয়েছে, কি বা কাকে পড়া হয়েছে। তো কাকে দিয়ে কিন্তু উত্তর নাই, কি দিয়ে উত্তর আছে। কি পড়া হয়েছে? চিঠিটা পড়া হয়েছে। তাহলে দেখুন এখানে প্রধান কে? চিঠি। সাবজেক্ট তো নাই, এখানে সাবজেক্ট উল্লেখই নাই। উদ্দেশ্য যে বলবেন, কর্তাবাচ্য বলবেন, আপনার মাথায় যে কনফিউশন তৈরি, কনফিউশন হওয়ার তো সুযোগই নাই। কারণ কি? এখানে তো সাবজেক্টই নেই। তার মানে কর্মবাচ্যে সাবজেক্ট থাকা না থাকা ভ্যারি করে না। ফলে এখানে সাবজেক্ট তো মুখ্য না, সে থাকলো কি না থাকলো এটি গুরুত্বপূর্ণ বিষয় না। কর্তৃবাচ্যে বা কর্তাবাচ্যে সাবজেক্ট ইম্পর্টেন্ট, নাহলে তো কর্তাবাচ্য হবেই না, এবং সেক্ষেত্রে জীব না জড় সেটি দেখা হবে না। কিন্তু যখন বাচ্চার নাম কর্ম, তখন কিন্তু কর্মটা থাকতে হবে। কর্ম কিভাবে পাওয়া যায়? ক্রিয়াপদ অধ্যায়ে কিন্তু আপনারা এগুলো পড়েছেন। যে ক্রিয়াপদ অধ্যায়ে আমরা কি পড়েছি? যে এখানে আমরা পড়েছি যে ক্রিয়াপদ অধ্যায়ে আমরা পড়েছি যে কর্মপদ, তো কর্মপদ সেখানে কিন্তু ছিল। তো ফলে আমরা দেখছি যে এখানে দ্বারা দিয়া কর্তৃক থাকবে, ফলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। এটি দিয়ে আমাদের চিনতে হবে, এবং এগুলো যদি আমরা না বুঝি তখন কিন্তু এই যে বাচ্য পরিবর্তন অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটি আমরা পারবো না। তাহলে এখানে আরেকটা উদাহরণ দিই, পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে। পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে। তাহলে এখানে পুলিশ কর্তৃক, দেখুন কর্তৃক রয়েছে, তাহলে কি ধৃত হয়েছে? ডাকাত। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাকাত। তো ফলে ডাকাত যে ধরতে হবে, পুলিশ ধরুক আর জনগণ ধরুক আর যেই ধরুক, সেটি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ডাকাত ধৃত হয়েছে। এবং দেখুন এখানে কর্তৃক, তাহলে কর্তৃক বোঝা যাচ্ছে যে পুলিশ কর্তৃক ডাকাত। তাহলে এই যে দেখুন যে বক্তব্য, এটাকে আমরা অ্যাক্টিভ করি, পুলিশ ডাকাত ধরেছে। দেখুন ডাকাত ধরেছে, ধরেছে আর ধৃত হয়েছে, দুইটা দুই জিনিস। তার মানে পার্থক্য কোনটা? পার্থক্য ক্রিয়ার রূপের মধ্যে রয়েছে। পুলিশ ডাকাত ধরেছে বা পুলিশ চোর ধরেছে। তাহলে এটাকে যদি আপনি প্যাসিভ করেন কি বলবেন? ওই যে ইংরেজি করতে গেলে বাই পুলিশ হবে না? আচ্ছা, তাহলে বাই পুলিশ, তাহলে যেখানে দেখবেন বাই পুলিশ, বাই হিম, সেরকম বিষয়গুলো আসবে। যদি বাংলায় সমস্যা হয় ইংরেজি করে দেখবেন যে আসে কিনা। আপনি যদি ইংরেজিতে ভালো হন, আর ভালো না হলে দরকার নেই, তখন আপনি দেখবেন কর্তৃক আছে কিনা। তাহলে যেহেতু কর্তৃক আছে, তাহলে সেটি এখানে কর্মবাচ্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব যে ভাববাচ্য। ভাববাচ্যটা কি?
ভাববাচ্য হচ্ছে ক্রিয়া বিশেষ্য, একটা শব্দ খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ভাববাচ্য, ভাববাচ্য এখানে কি বলছে, যে বাচ্চে, যে বাচ্চে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে ভাববাচ্য বলে। এটি খুব ইম্পর্টেন্ট, কারণ এটি শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে ঝামেলা তৈরি করে। তো দেখুন, আমরা যে ছবি আঁকছি, আমরা যে ছবি দেখাচ্ছি, সেই ছবিতে একটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে কর্তাবাচ্য, আরেকটা হচ্ছে কর্মবাচ্য, আরেকটা হচ্ছে ক্রিয়া। এবার দেখুন, আমাদের কিন্তু চিত্র এটাই, কর্তৃবাচ্য বলুন, কর্মবাচ্য বলুন, ভাববাচ্য বলুন, চিত্র একটাই। যখন কর্তৃবাচ্য বলি তখন এটাকে বড় করে দেখাই, তাহলে এটাকে আমরা কি করব, এখন ছোট করব, একে ছোট করব, একেও ছোট করব, কারণ এরা হচ্ছে কম ফ্যাক্টর। আর কাকে বড় করব, এই যে ক্রিয়াকে বড় করে দেখাবো, ক্রিয়া। তার মানে কি, কর্তৃবাচ্যে এ বড়, কর্মবাচ্যে এ বড়, এই বৃত্ত বড়, আর ভাববাচ্যে এই ক্রিয়া বড়। কিরকম, আপনি যখন বলছেন আমার যাওয়া হলো না, যাওয়া হলো না, তাহলে এখানে আমরা এখানে লিখে নেই, যে বাচ্চে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য এইটা আমাকে ব্যাখ্যা করতে হবে। ক্রিয়া বিশেষ্য কেন এটা ব্যাখ্যা করতে হবে, খেয়াল করুন, এর জন্য আমি এই ছবিটা মুছে দিইনি। ক্রিয়া বিশেষ্য শব্দটা অনেকেই বুঝতে পারে না। প্রথম দিকে আমরা বলেছিলাম ক্রিয়া বিশেষ্য হচ্ছে যে ক্রিয়া, যে বিশেষ্য ক্রিয়ার যে শেকড় থেকে জন্ম লাভ করছে। তাহলে এই যে ক্রিয়া মূল, এটা কিন্তু শেকড়, মাটির নিচে ক্রিয়ামূল আছে, কিন্তু গাছটা হচ্ছে বিশেষ্য। যেমন আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, শেকড় হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, কিন্তু ধরুন ব্রিটিশ নাগরিক, বোঝা গেল? বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, অর্থাৎ যার শেকড়টা বাংলাদেশে, কিন্তু সে আসলে নাগরিক কোন জায়গার, আমেরিকার বা ব্রিটেনের। ঠিক ওই রকম একটা বিশেষ্য, বিভিন্ন রকম বিশেষ্য আছে, যেমন সমষ্টিবাচক বিশেষ্য রয়েছে, নির্দিষ্ট নাম বিশেষ্য রয়েছে, প্রপার নাউন, তারপরে দেখা যাচ্ছে যে কমন নাউন রয়েছে, যেমন মানুষ। ঠিক ওই রকম ক্রিয়াজাত বিশেষ্য বলে একটা বিষয় রয়েছে, যে বিশেষ্যগুলোর জন্ম হয়েছে ক্রিয়া থেকে, সেটাই ক্রিয়াজাত বিশেষ্য। যেমন শোয়ার কাজ শয়ন, যাওয়ার কাজ গমন, খাওয়ার কাজ ভোজন, এগুলো হচ্ছে ক্রিয়াজাত বিশেষ্য। এবং প্রত্যয় পড়তে গেলেও এখানে ওই বিষয়টা আসে, প্রকৃতি প্রত্যয়ের চ্যাপ্টারে ওই বিষয়টা আসে। ফলে ক্রিয়া বিশেষ্য অনেক গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো এখানে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। যেমন আমার যাওয়া হলো না, এখন আমি উদাহরণ লিখব যে আমার যাওয়া হলো না। দেখুন এখানে কে গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ যাওয়া, কারণ আমি একে বাদ দিয়ে দিব, আমার একে বাদ দিয়ে দিব, এখানে লিখব আজ, আজ যাওয়া
হলো না। তার মানে দেখুন ভাব বাচ্চে কি করতে হবে, যে ভাব বাচ্চে যে এখানে সাবজেক্ট থাকতেই হবে, গুরুত্বপূর্ণ না। কারণ কি, এই যে দেখুন এ তো কম গুরুত্বপূর্ণ। তো এ হচ্ছে ফলোয়ার, বস, হিরো। এখানে হিরো কে? হিরো হচ্ছে ক্রিয়া। তার মানে ক্রিয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে যাওয়া হচ্ছে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। তো আমরা জানি ক্রিয়া কোথা থেকে আসে, ধাতু থেকে আসে, ক্রিয়া মূল থেকে আসে। তারপর কোথা থেকে আসা হলো, দেখুন কোথা থেকে আসা হলো। ভাব বাচ্চে কার সাথে কথা বলে, দেখুন দেখুন আশা, আস, তারপর আ আছে, আস যুগ আ, আস যুগ আ, আশা। কোথা থেকে আসা হলো? একটা বিষয় মনে রাখবেন, যে ভাব বাচ্চে এমন ভাবে কথা বলা হয়, ভাব বাচ্চের অনেক গুরুত্ব আছে। ভাব বাচ্চে কথা বলতে পারলে আপনি অনেক অনেক সময় কনফিউশন থেকে ভালো করবেন। কিরকম? ধরুন আপনি একটা অনুষ্ঠানে গিয়েছেন, আপনার সাথে সামনে আরেকজন অফিসার আসলো, গুরুত্বপূর্ণ অফিসার আসলো। এবার আপনি বুঝতে পারতেছেন না সে আপনার জুনিয়র না সিনিয়র। এখন আপনি কি করবেন? তুমি করে বলবেন নাকি আপনি করে বলবেন? তখন আপনাকে হেল্প করবে এই ভাব বাচ্চা। কিরকম? ধরুন আপনি কাউকে চেনেন, আপনি ধরেন আপনার স্টুডেন্টকে চিনলেন, তখন আপনি তাকে তুমি করে বলতে পারবেন। স্যারকে চিনলেন, আপনি করে বলতে পারবেন। বুঝতে পারতেছেন না যে আপনি স্টুডেন্ট না আপনার টিচার, তখন আপনাকে ভাব বাচ্চা কিভাবে হেল্প করে দেখুন। আপনি যখন বলেন আহ, এই তো আসা হলো, এখন আসা হলো, বা আপনি প্রশ্ন করবেন কোথা থেকে আসা হলো, কেমন হলো অনুষ্ঠান, কেমন হলো। দেখুন এখানে কাউকে সম্বোধন করা জরুরি না, ভাব বাচ্চে কাউকে সম্বোধন করা জরুরি না। কোথা থেকে আসা হলো, কেমন খাওয়া দাওয়া হলো, কেমন খাওয়া হলো, আজ যাওয়া হলো না। হ্যাঁ, আপনি বলছেন যে আজ যাওয়া হলো না, এরকম দেখা যাক কি হয়। তার মানে কি, যে তুমি করেও বলতেছেন না, আপনি করেও বলতেছেন না। তো যখন আপনি কোনো এরকম পরিস্থিতিতে পড়বেন, তখন আপনাকে ভাব বাচ্চা হেল্প করবে। যেমন আমরা এরকম ভাবে বলতে পারি, বিষয়টি সম্পর্কে আমার ধারণা নেই, কিংবা আমার ধারণা ছিল না। যখন আপনি এভাবে বলবেন, তখন কিন্তু আপনি একটা নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলবেন, মানে একটা নিউট্রাল জায়গা থেকে কথা বলতে, অর্থাৎ আমি ডানেও নাই বামেও নাই। তখন আপনাকে হেল্প করবে এই ভাব বাচ্চা। কিরকম? আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, আমার পড়া হলো না। তার মানে থার্ড আই, তৃতীয় অবস্থান থেকে, তৃতীয় চোখ থেকে আপনি কথা বলছেন, যে আমার জানা ছিল না, আমার বলতে পারেন না বলতে পারেন, জানা ছিল না, বিষয়টি জানা নেই। যখন বলবেন বিষয়টি জানা হলো না, জানা নেই, তখন এক বিষয়। কিন্তু দেখুন যে আপনি যখন বলছেন যে কোথা থেকে আসা হলো, এখানে কোনো সম্বোধন আছে? সম্বোধন নাই। ফলে আসা এবং এই যে যাওয়া, এটার শেকড় হচ্ছে এই যে ক্রিয়ামূল। তো ফলে এটি হচ্ছে ভাব বাচ্য। দেখুন এখানে কিন্তু এই কম গুরুত্বপূর্ণ, এই কম গুরুত্বপূর্ণ, আর এই ক্রিয়া এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটির প্রমাণ তো আমরা দিলাম। এই এখানে যা আজ, এটাও বাদ দেওয়া যায়। তা যাওয়া হলো না, আমার যাওয়া হলো না, বা আজ, এটা এখানে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ কি? যাওয়া হলো না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যে বাচ্য পরিবর্তন, সেদিকে যাব। বাচ্য পরিবর্তনটা কিরকম, অর্থাৎ আপনি কিভাবে, যে এই যে ভয়েস চেঞ্জ যে আমরা করি সেটি। তাহলে বাচ্য পরিবর্তন, এটি আমরা শিখব কিভাবে। তাহলে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য বা কর্তাবাচ্য থেকে, থেকে
কর্মবাচ্য কিভাবে করবেন? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম আছে, সেটা ইংরেজিতে। বাংলায় কি নিয়ম আছে সেটা আমরা দেখব। যে কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যের পরিবর্তন করতে হলে কর্তার সঙ্গে এক, কর্তার সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক, কর্তার সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি ইত্যাদি অনুসর্গ। অনুসর্গ ইংরেজি হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কারণ কি, এটা ইংরেজিতে বিশেষ্যের আগে বসে, আর অনুসর্গ হচ্ছে অনু মানে পশ্চাৎ, অনুগমন, পশ্চাতে গমন, পিছে পিছে গমন, তাহলে অনুসর্গ পরে বসে। যেমন মাথার উপরে নীল আকাশ, মাথার শব্দের পরে বসেছে উপরে, তাহলে এবার ইংরেজিতে কি বসে, আগে বসে। কর্তার সঙ্গে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি অনুসর্গ যোগ করতে হয়, এটা একটা নিয়ম। 2 নাম্বার নিয়ম কি, ক্রিয়ার রূপকে কর্মের অনুসারী করতে হয়। ক্রিয়ার রূপ, আচ্ছা ক্রিয়ার রূপ এটা বলবো, রূপকে কর্মের অনুসারী করতে হয়। ক্রিয়ার রূপকে কর্মের অনুসারী করতে হয়, তার মানে কি, কর্তৃবাচ্যে কর্তাকে ফলো করে ক্রিয়া। কর্তা হচ্ছে হিরো আর সে হচ্ছে ভক্ত, ক্রিয়া হচ্ছে ভক্ত। তাহলে আপনি কর্মবাচ্য বানাবেন, তাহলে কর্মবাচ্য বানালে কর্মের ফলোয়ার বানাইতে হবে। কোনোভাবে আপনি কর্তাকে তো হিরো বানাতে পারবেন না। আপনার বাচ্চার নামই হচ্ছে কর্মবাচ্য, যে বাচ্চার নামই কর্মবাচ্য তাহলে সেই তো হিরো থাকবে, কর্মই তো হিরো থাকবে, কর্তা তো হিরো থাকবে না। তাহলে ক্রিয়া কাকে ফলো করবে, হিরোকে ফলো করবে। তার মানে 2টা নিয়ম, একটা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি যোগ করতে হবে, তার সাথে যে কর্তার সঙ্গে। যেমন আমরা এখানে উদাহরণ দিব, জাহানারা ইমাম 71-এর দিনগুলি রচনা করেছেন। খেয়াল করুন, তো জাহানারা ইমাম, এটা আরো অন্য বাক্যও লেখা যেতে পারে, যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন, যে কোনো বাক্য। জাহানারা ইমাম, ধরুন ওখানে তো বোল্ড করে দিয়েছে, আমি ইনভার্টেড কমার মধ্যে দিলাম, 71-এর দিনগুলি রচনা করেছেন। আপনাকে আমি আগেই বলেছিলাম আপনাদের যে স্বাভাবিক বক্তব্য যেগুলো, তিনি বাড়ি নির্মাণ করেছেন, তিনি ভাত খেয়েছেন, তিনি বেড়াতে গিয়েছেন, তিনি স্কুলে গিয়েছেন, এই ধরনের ক্রিয়াগুলা হচ্ছে এখানে কর্তৃবাচ্যে থাকে। দেখুন করেছেন, কিন্তু যখন এটা হচ্ছে কর্তাবাচ্য, তাহলে কর্মবাচ্য কি হবে? তাহলে এখানে কি বলছে, কর্তার সঙ্গে দ্বারা দিয়া কর্তৃক, এই যে দ্বারা দিয়া কর্তৃক, তাহলে এখানে বলতে হবে ওই যে বাই হিম আমরা লিখি না প্যাসিভ ভয়েস করতে গেলে, বাই হিম বা বাই রহিম। যেমন রহিম কাজটি করেছে, রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানেও লিখে নিই রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটার ইংরেজি কি হবে, যে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রহিম। তাহলে এই যে বাই রহিম,
বায়ের বাংলা কি? দ্বারা। এই কথাটা এখানে বলছে যে কর্তার সঙ্গে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি অনুসর্গ যোগ করতে হবে। তাহলে কর্তা কে? জাহানারা ইমাম। তাহলে আমরা এখানে লিখবো জাহানারা ইমাম, তারপরে কি? কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। এখানে আমরা লিখবো যে কর্তৃক, জাহানারা ইমাম কর্তৃক ৭১-এর দিনগুলি, ৭১-এর, এটা একটা গ্রন্থ, দিনগুলি। দেখুন, যখনই আপনি কর্তৃক ব্যবহার করবেন তখনই আপনি করেছেন আর ব্যবহার করতে পারবেন। তখন রচিত, রচিত হয়েছে, রচনা করেছেন না, এটাকে লিখতে হবে রচিত হয়েছে। প্রশ্ন করেন কি রচিত হয়েছে? ৭১-এর দিনগুলি। তাহলে এই যে কর্ম, কর্ম হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা কর্ম, ৭১-এর দিনগুলি রচনা করেছেন। কি রচনা করেছেন? এখানে প্রশ্ন করি কি রচনা করেছেন, তাহলে উত্তর আসবে ৭১-এর দিনগুলি। ফলে এটি বস্তুবাচক। তো এটি হচ্ছে মুখ্য কর্ম। তো ৭১-এর দিনগুলো আপনি যদি বলেন জাহানারা ইমাম কর্তৃক ৭১-এর দিনগুলি রচনা করেছেন, তাহলে ভুল হবে। যেহেতু আপনি কর্তৃক ব্যবহার করেছেন, কর্তৃক ব্যবহার করার কারণে আপনাকে এখানে ভার্ব চেঞ্জ করতে হবে, তাই না? আমরা যে ভয়েস এবং ন্যারেশন পড়েছি বা সেগুলো করি, তখন কি আমরা এই যে চেঞ্জ করি না? কাল অনুযায়ী চেঞ্জ করি না? তো কাল অনুযায়ী কিন্তু পরিস্থিতি অনুযায়ী আপনি চেঞ্জ করতে হয়, ক্রিয়াকে চেঞ্জ করতে হয় বা অন্যান্য বিষয়কেও চেঞ্জ করতে হয়, শব্দকে চেঞ্জ করতে হয়। তাহলে যখনই আপনি দ্বারা দিয়া কর্তৃক ব্যবহার করবেন তখনই এখানে সরাসরি করেছেন বলেছেন সেভাবে ক্রিয়াকে লিখতে পারবেন না, কারণ ক্রিয়ার রূপ চেঞ্জ হবে। দেখুন যে সূর্য সকালবেলা যে এরকম ভোরে যে স্নিগ্ধ আলো দেয়, দুপুরে সেরকম দেয়? দেয় না। সন্ধ্যাবেলা কিরকম? প্রখরতা এত থাকে না। তার মানে সূর্য সময়ের সাথে সাথে রূপ পাল্টাচ্ছে, তার যে রোদের তীব্রতা সেটা কিন্তু পাল্টাচ্ছে, আলো দিচ্ছে কি কোন পর্যায়ে কিরকম। তেমনি ভার্ব তার রূপ পাল্টায়। যখনই আপনি কর্মবাচ্যে যাবেন তখন আর রচনা করেছেন বলতে পারবেন না, রচিত হয়েছে বলতে হবে। ঠিক এরকম আরেকটা উদাহরণ লিখবো, তারা বাড়িটি তৈরি করেছে। এখানে আমরা লিখবো যে তারা বাড়িটি তৈরি করেছে। এটা নিচে লিখি, তারা বাড়িটি তৈরি করেছে। তাহলে এটা কি হবে? তাহলে এখানে তারার পরে হবে তাদের দ্বারা, তারা পরিবর্তন হয়ে হবে তাদের দ্বারা, তাদের দ্বারা বাড়িটি, বাড়িটি তৈরি হয়েছে। যখনই আপনি প্যাসিভে যাবেন তখন আর এইভাবে লিখতে পারবেন না। তৈরি করেছে আর তৈরি হয়েছে। যখন আপনি বলবেন তারা তৈরি করেছে, যখন বলবেন করেছে তখন তারা করেছে, আর যখন বলবেন তৈরি হয়েছে তখন কিন্তু এটা ঘুরে গেল। এই কারণে এটি হচ্ছে প্যাসিভ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য আমরা পেলাম। এখন যদি বলেন কর্ম থেকে কিভাবে কর্তা করবেন, কর্ম থেকে কর্তা করতে গেলে আপনাকে এই কর্তার সঙ্গে যে দ্বারা দিয়া কর্তৃক আছে ইত্যাদি অনুসর্গ যোগ করতে হবে, এটা লেখা আছে, এটাকে লিখতে হবে, বাদ দিতে হবে, বাদ দিতে হবে। কর্তার সঙ্গে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি অনুসর্গ বাদ দিতে হবে। ঠিক আছে? তার মানে যোগ করতে পারবেন না। তারপর কি করতে হবে? ক্রিয়ার রূপকে কর্মের অনুসারী না, এবারে আপনাকে কর্তার অনুসারী বানাইতে হবে, কর্তার অনুসারী বানাইতে হবে। তার মানে ওই যে তৈরি হয়েছে এটা বলা যাবে না, তৈরি করেছেন এভাবে বলতে হবে। কিরকম? দেখুন, জাহানারা ইমাম
কর্তৃক ৭১-এর দিনগুলি রচিত হয়েছে। তাহলে আপনি কি বলবেন? জাহানারা ইমাম কর্তার সঙ্গে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি বাদ দিতে হবে। তাহলে কর্তৃক বাদ দিলেন, জাহানারা ইমাম, বাকি কি থাকলো? ৭১-এর দিনগুলি রচনা করেছেন। এই যে রচিত হয়েছে এটা বলা যাবে না, রচনা করেছেন। কারণ কি? এই যে কর্তৃ তুলে দিলেই, কর্তৃ যখন আপনি তুলে দিবেন তখনই এই ধরনের ক্রিয়া ব্যবহার করতে হবে। আমি করেছি, সে করেছে, তারা করেছে, বিষয়টা এরকম। এরপর আমরা উদাহরণে চলে যাব। দেখুন উদাহরণ কি বলছে। প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। তাহলে সবসময় মনে রাখবে দুইটা চেঞ্জ আনতে হবে। এটা আছে, এটা বাদ দিতে হবে। তাহলে উত্তোলিত হয়েছে এই যে জায়গাটা, এটার মধ্যে চেঞ্জ আনতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার চেঞ্জ, এটা হচ্ছে ২ নাম্বার চেঞ্জ, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C1, চেঞ্জ 1, চেঞ্জ 2। আপনি যদি এখানে কর্তৃ থেকে কর্ম করতে যান, কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য করতে যান, তাও কিন্তু এই দুইটা চেঞ্জ আনতে হয়। একটা চেঞ্জ কোথায় আনতে হয়? যে কর্তৃক না থাকলে আনতে হয়, আর এই ক্রিয়ার জায়গায় চেঞ্জ আনতে হয়। তাহলে দুইটা চেঞ্জ আনলেই আমরা পাবো। প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রধান শিক্ষক দেখুন চেঞ্জ 1, এটা বাদ। তাহলে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, এটাকে চেঞ্জ করে, যেহেতু প্রধান শিক্ষক তিনি কাজটা করেছেন, এটা হবে উত্তোলন করেছেন। দেখুন এটা হয়ে গেল। আরেকটা উদাহরণ দিব, যে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। দেখুন আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। তাহলে এখানে কি আছে? কঠোর। দেখুন আমরা কিন্তু আগে বলেছিলাম যে অনেক ক্ষেত্রে দ্বারা দিয়া কর্তৃক, হ্যাঁ, দ্বারা দিয়া কর্তৃক এর পরিবর্তে র থাকতে পারে, এর থাকতে পারে। এখানে উজ্জ্ব আছে যে আমাদের, মূলত আমাদের মানে আমাদের দ্বারা, আমরা দ্বারা বা আমাদের কঠোর পরিশ্রম, আমাদের দ্বারা বা আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। এখানে র আছে, অনেক সময় দ্বারা দেয়া কর্তৃক থাকবে না, র এর এভাবে থাকবে। তাহলে আমাদের এটা চেনার আরেকটা উপায় আছে। যদি আপনি এখানে শিওর না থাকেন যে দ্বারা দেয়া কর্তৃক তো নাই, তাহলে কি করতে হয়? দেখুন করতে হয়, এখানে পাবেন, এটা দিয়েও বুঝতে হয় যে সেটি যে ভাববাচ্য নাকি কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য। দেখুন আমরা এটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে? এটা হবে আমরা কঠোর পরিশ্রম করি। এই যে দেখুন যে চেঞ্জ কোথায়, দেখুন এখানে একটা চেঞ্জ, এখানে একটা চেঞ্জ। তাহলে কোথায় এখানে হচ্ছে করি আর কোথায় হচ্ছে করতে হয়, দুই জিনিস। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এই দুটি গেল বাচ্য পরিবর্তনে। এবার আমরা দেখব যে কর্তা থেকে, এটি হচ্ছে ৩ নম্বরে রয়েছে, কর্তা থেকে কর্ম
ভাববাচ্য, কর্তা থেকে ভাববাচ্য। তাহলে কিভাবে করবেন কর্তা থেকে ভাববাচ্য? তো কর্তাবাচ্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়াকে, এখানে হচ্ছে ক্রিয়াকে নিয়ন্ত্রকের ভূমিকায় আনতে হবে। নিয়ন্ত্রকের ভূমিকায় আনতে হবে, অর্থাৎ ক্রিয়াকে ড্রাইভিং সিটে বসতে দিতে হবে। কিরকম? তুমি কখন এলে, তুমি কখন এলে, এটা ছিল প্রশ্ন। তাহলে এটাকে আপনি পরিবর্তন করে কি করছেন দেখুন, কখন আসা হলো, এখানে তুমি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আসা, এলে থেকে আসা এখানে রূপান্তরিত করলেন। তাহলে তুমি এখানে বাদ পড়ে গেছে, জরুরি না তো, জরুরি কে? জরুরি হচ্ছে ভার্ব। যখনই ভাববাচ্য, ভার্ব, ভাববাচ্য, ভার্ব, ভাব, ভার্ব, এইভাবে মনে রাখবেন, ভাববাচ্য, ভার্ব, সে গুরুত্বপূর্ণ, কখন আসা হলো, ভাববাচ্য। এরপর আমরা যদি দেখি ওখানে কেন গেলে, ওখানে, ওখানে কেন গেলে প্রশ্ন করছে, একে আপনি উত্তর দিচ্ছেন কি? এটা হচ্ছে কর্তাবাচ্য, কর্তাবাচ্য। কারণ কি? এই দেখুন ভার্ব, ভার্ব দেখলে বোঝায় সরাসরি প্রশ্ন, ওখানে কেন গেলে। এখন আপনি ভাববাচ্যে কি বলছেন? ভাববাচ্যে বলছেন ওখানে কেন যাওয়া হলো। দেখুন, ওখানে কেন, ওখানে কেন যাওয়া হলো প্রশ্ন করছেন। ওখানে কেন গেলে আর ওখানে কেন যাওয়া হলো। তাহলে এখানে আমরা কি চেঞ্জ করছি? ভার্বের জায়গায় চেঞ্জটা করছি, মানে ভার্বকে গুরুত্ব দিচ্ছি। ওখানে কেন গেলে আর ওখানে কেন যাওয়া হলো, এখানে তুমি, তুই, আপনি, আমি কোনোভাবেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। এবারে আসেন যে ভাববাচ্য থেকে কর্তাবাচ্য, তাহলে এটিকে এভাবে চেঞ্জ করে দেই, এখানে চেঞ্জ করে দিই 4 নম্বরে। তো ভাববাচ্য থেকে কর্তাবাচ্য, কর্তাবাচ্যের প্রধান কে? সবসময় এই চিত্রটা মনে রাখবেন, এই চিত্রটা এরকম, চিত্রটা এরকম, এই যে 3টা চিত্র, কর্তা, কর্ম, আর হচ্ছে ক্রিয়া। এবারে বস কে হবে? ভাববাচ্য থেকে কর্তাবাচ্য, তার মানে কর্তাকে আপনি কি করবেন? বোল্ড করবেন, একে বস, বস বা হিরো, একে হিরো বানাবেন। একে হিরো বানাইলে কি করতে হবে? এই ক্রিয়া ছোট হয়ে যাবে, ক্রিয়া ছোট হয়ে যাবে, এ হচ্ছে আর ফলোয়ার হয়ে যাবে এখন। তাহলে তখন কর্তাবাচ্য অবশ্যই কর্তা, সেটা বস্তুবাচক হোক আর ব্যক্তিবাচক হোক, প্রাণ থাকুক বা প্রাণ না থাকুক, সে গুরুত্বপূর্ণ। আর এটা আরো কিভাবে বুঝবো? যেমন আমি কাজ করি, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, সে যায়, সে আসবে, সে যাবে, স্বাভাবিক আমরা যে কথাবার্তা বলি, এই সব কিছুই কর্তৃবাচ্যের মধ্যে চলে আসে। একটু বাইরে বেরিয়ে আসা যাক। তো ভাববাচ্য বলছে একটু বাইরে বেরিয়ে আসা যাক। ধরুন
একটা 10-12 জন লোক বসে আছে, এখানে বিভিন্ন ধরনের লোক আছে এবং এখানে চাচা মামা মুরব্বীদের বয়সী আছে, জুনিয়র আছে, নাতি পুতিরাও আছে। এখন আপনি একটা প্রস্তাব দিবেন। প্রস্তাব কি? যে সবাই যদি আপনার জুনিয়র থাকে, ধরেন আপনি টিচার, স্টুডেন্টরা আপনার সামনে বসে আছে, বললেন চলো সবাই বেরিয়ে আসি, ঘুরে আসি, এটা বলা যায়। কিন্তু যখন একটা মিটিং এর মধ্যে সিনিয়র থাকবে, জুনিয়র থাকবে, আপনার সমবয়সী থাকবে, সবাইকে কি আপনি তখন কোনটা বলবেন? প্রস্তাব দিয়ে যদি বিপদে পড়েন, তখন আপনি নিরপেক্ষ অবস্থান থেকে এইভাবে কথা বলতে পারেন যে একটু বাইরে বেরিয়ে আসা যাক। আপনি কারো নামও নিলেন না, সিনিয়রদেরও আপনার করে বলতে হইলো না, কেউ মাইন্ড করতে পারবে না। সোজা কথা এইভাবে বললে কেউ মাইন্ড করতে পারবে না। আমার মনে হয় এখন একটু বেরিয়ে আসা যাক, এরকম ভাবে বললেন। আপনি বললেন না কাউকে চলো বা চল বেরিয়ে আসি বা চলুন বেরিয়ে আসি, তার মানে আপনাকে কেউ ধরতে পারবে না। তাহলে একটু বাইরে বেরিয়ে আসা যাক, মানে এরকম একটা নিরপেক্ষ অবস্থান। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বেরিয়ে আসা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে সাবজেক্ট গুরুত্বপূর্ণ না। তাহলে আপনি কি করবেন? যে একটু বাইরে বেরিয়ে আসি, এখানে কর্তা বাচ্চা কিভাবে লিখবেন? কর্তা বাচ্চা একটু, ধরেন আপনি যদি বস হন, তখন আপনার সামনে 10 জন এমপ্লয়ি আছে, তখন আপনি এইভাবে বলতে পারবেন একটু বাইরে বেরিয়ে আসি। এটা যদি আপনি বলেন সমস্যা নেই। কিন্তু ধরেন আপনার জুনিয়র পর্যায়ে আছেন, আপনার সিনিয়র আছে, তখন আপনি কিন্তু এভাবে বলতে পারেন একটু বাইরে বেশি বেরিয়ে আসা যাক, মানে আপনি কাউকে সম্বোধন করলেন না, কিন্তু আপনি যেহেতু এখানে সবচেয়ে মুরব্বী বস, তখন আপনি বলতে পারেন একটু বাইরে বেরিয়ে আসি। তার মানে নিয়ন্ত্রণে কে? আপনি, এবং আপনাকে ফলো করছে কে? এই যে আসি, দেখুন আসি আর আসা যাক এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? বেরিয়ে আসি, আসি আর আসা যাক এর মধ্যে পার্থক্য আছে। ফলে যখন আমরা আমরা এই যে কর্তা বাচ্চার হিসাবে আসব, তখন হচ্ছে সে বাইরে খেলতে গেল, সে বেড়াতে গেল, বেড়াতে যাই আসি, এইভাবে টু দা পয়েন্টে কিন্তু এই যে ক্রিয়াটা ব্যবহার হয়। কিন্তু যখনই ভাব বাচ্চা যাবেন তখন ঘুরে আসবে। তারপর এবার আপনি বললেন আরেকটা বাক্য, এবার বাঁশিটি বাজানো হোক। এবার এবার বাঁশিটি বাজানো হোক, এটা একটা প্রস্তাব। ধরুন যে আপনার একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই মিলে বসে আছেন, তো ওখানে এক একজন এক এক প্রস্তাব দিচ্ছে, তো আপনি ওখানে বললেন যে এবার বাঁশিটি বাজানো হোক, মানে আপনি কাউকে নির্দেশ করে বললেন না এই তুমি বাঁশি বাজাও, তাতে অনেকে মাইন্ড করতে পারে। বা বললেন যে স্যার আপনি বাঁশি বাজান, টিচার যদি মাইন্ড করে। তো এই দুইটা ডান বামের মাঝখানে একটা নিরপেক্ষ অবস্থান হচ্ছে ভাববাচ্য। সেখানে আপনি কি বলছেন? এবার ধরুন একটা গান হয়েছে, একটা আবৃত্তি হয়েছে, একটা নাটক হয়েছে, এরপর আপনি প্রস্তাব দিলেন এবার বাঁশিটি বাজানো হোক, তখন অন্যরা বলবেন হ্যাঁ হ্যাঁ এবার বাঁশি হলে ভালো হয়। তাহলে এবার বাঁশিটি বাজানো হোক যখন বলছেন, তখন কিন্তু সেটি এই যে বাজানো হোক। আর কর্তা বাচ্চা কি হবে? এবার বাঁশিটি, এবার বাঁশিটি বাজাও, এবার বাঁশিটি বাজাও। এটা হচ্ছে কমান্ড। দেখুন বাঁশিটি বাজাও, এটা কিন্তু এক ধরনের কমান্ড বা প্রস্তাব, যে সরাসরি বলা হচ্ছে বাঁশিটি বাজাও। কিন্তু এখানে হচ্ছে বাজানো হোক, যে কেউ বাজাইতে পারে, আমি কাউকে অর্ডারও দিলাম না, রিকোয়েস্টও করলাম। তো এই যে অবস্থানটি, তাহলে এখানে বাঁশি
কি বাঁশিটি বাজাও, তাহলে এখানে ভার্ব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে রীতি, কথা বলার স্টাইল বা বাক্যের ধরন, কিভাবে আপনি বলছেন। এমন ভাবে বলা যায় যেটা বললে কেউ মাইন্ড করতে পারবে না, সেটা হচ্ছে ভাববাচ্য। আপনি আপনাকেও গুরুত্ব দিলেন না, যাকে আপনি বলবেন রিকোয়েস্ট বা অর্ডার করবেন তাকেও বললেন না, বললেন কাকে, যেটা গুরুত্বপূর্ণ সেটাকে। যেমন অনুষ্ঠানটি শুরু করো, এটা এক বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে অনুষ্ঠানটি শুরু হোক। দেখুন, অনুষ্ঠানটি শুরু করো এটা হচ্ছে অর্ডার বা আদেশ, কিন্তু যখন বলবেন অনুষ্ঠানটি শুরু হোক, আপনার কোনো দোষ নাই। কে শুরু করবে, কর্তৃপক্ষ নাকি অন্য কেউ, এটা আপনার দেখার বিষয় না। আপনার কথা হচ্ছে অনুষ্ঠানটি শুরু হোক। তাহলে বাচ্য বাংলায় 3টা ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে কর্তা বাচ্য, যেখানে কর্তা গুরুত্বপূর্ণ, সে বস বা হিরো, এবং তার ভক্ত হচ্ছে ক্রিয়া। 2 কর্মবাচ্য, কর্মবাচ্য থাকবে দ্বারা, দিয়া, কর্তৃক। দেখবেন ঘুরে ফিরে একটু ঘুরিয়ে বলা হচ্ছে, শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, অর্থাৎ শিকারী দ্বারা বাঘ নিহত হয়েছে। তারপর সেখানে কিন্তু কর্ম ফ্যাক্ট অনেক বড়, কর্ম হচ্ছে বস, কর্মকে ফলো করে। ধরা যাক কর্তা হচ্ছে শাহরুখ খান আর কর্ম হচ্ছে সালমান খান, তো কর্মকে এই ফলো করবে ক্রিয়া। আর যদি আপনি কর্তাবাচ্য বলেন তাহলে শাহরুখ খানকে ফলো করবে। তো শাহরুখ খান যে স্টাইল ফলো করে, তার ভক্তরা তো তাকেই ফলো করবে, তার পিছে পিছে যাবে। শাহরুখ খান কি ভক্তদের পিছে যাবে নাকি শাহরুখ খান আগে যাবে? শাহরুখ খান আগে যাবে, তার ভক্ত পিছনে যাবে। সালমান খান আগে যাবে, তার ভক্ত পিছনে যাবে। ঠিক এরকম। আবার আপনি ভাব বাচ্চে আসেন, সালমান খানও গুরুত্বপূর্ণ না, শাহরুখ খানও গুরুত্বপূর্ণ না, সে নিজেই বস। সে নিজেই বস কিরকম, যে দেখুন বাঁশিটি বাজাও, এটি যখন বলছেন তখন এখানে বলতে পারেন যে কর্তাবাচ্য আসছে, কিন্তু যখন বলছেন ভাব বাচ্চ, বাঁশিটি বাজানো হোক, এখানে বাজানোটা ইম্পর্টেন্ট, এখানে আর কেউ ইম্পর্টেন্ট না, শাহরুখ খানও ইম্পর্টেন্ট না, সালমান খানও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট সে নিজেই। আপনি নিজেই ইম্পর্টেন্ট, আপনি কারো ভক্ত না, আপনি একাই 100, ফলোয়ার না থাক সমস্যা নেই, আপনি একাই সব। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে সেটি হচ্ছে ভাব বাচ্চ। তাহলে 3টি বাচ্চা আমরা পেলাম, এবং ভাব বাচ্চে দেখবেন সাবজেক্ট টাবজেক্ট এগুলো নাও থাকতে পারে, কর্ম নাও থাকতে পারে, কিন্তু এখানে ভাব বাচ্চে কিন্তু সাবজেক্ট কোনো নির্দিষ্ট নয়। তো ফলে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে ক্রিয়া। তার মানে 3টা বিষয়, একটা হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। তাহলে এটা হচ্ছে কর্তা বাচ্চ, আর যখন কর্ম বস হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে কর্মবাচ্য, আর যখন ক্রিয়া প্রাধান্য লাভ করছে তখন সে হচ্ছে ভাব বাচ্চ। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা এই পুরো টপিকটা শেষ করেছি। যদি আমরা বুঝতে পারি তাহলে ভালো, আর যদি না বুঝতে পারি তাহলে যেখানে সমস্যা সেখানে আবার ভিডিওটি দেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা যদি বারবার যদি একই বিষয়কে আমরা ফলো করি দেখি, তখন সেটি কিন্তু একদম সহজ হয়ে যায় এবং সেটি আমাদের বোধগম্য হয়ে ওঠে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।